ওয়েলকাম। আমি প্রাণ স্যার। এসএলএসটি ইন্টারভিউর জন্য আমাদের প্রস্তুতি চলছে। ইন্টারভিউতে এটাকে আমি বলতে রাজি নই, আগেও বলেছি, পার্সোনালিটি টেস্ট। আমরা জানি যে পার্সোনালিটি টেস্টের জন্য 10 নম্বর আছে, তার চেয়ে ইম্পর্টেন্ট কিন্তু ডেমনস্ট্রেশন, টিচিং ডেমনস্ট্রেশন যেটা আছে 10 নম্বর। এরই সাথে প্রচুর জন রিকোয়েস্ট করেন স্যার প্রাইমারি ইন্টারভিউটা। নিশ্চয়ই আমি আজকের এই ভিডিওটাতেই যে কথাগুলো বলবো সেটা এসএলএসটি বা এসএসসির ইন্টারভিউর জন্য যতটা ইফেক্টিভ বা গুরুত্বপূর্ণ কার্যকরী, ততটাই কিন্তু প্রাইমারি ইন্টারভিউর জন্য কাজে দেবে। প্রথমেই যে জায়গাটা আসছি, একটা ওই ভিডিওটা আমি শ্যুট করার কিছুক্ষণ আগেই অন্য একটা ক্লাস আজকে করার আমার কথা ছিল, সেটা পরে করলাম। আমার সাথে একজনের কথা হলো, ফোন করেছিল আমারই একজন ভাই, যে স্যার কোনটাকে বেশি গুরুত্ব দেব, আমি ইন্টারভিউটাকে বেশি গুরুত্ব দেব না ডেমনস্ট্রেশনটাকে বেশি গুরুত্ব দেবো। এইটা কিন্তু প্রশ্নটা আমাকেও খুব ভাবলাম আমি কিছু সময়, কারণ ইন্টারভিউ আছে 10, ডেমনস্ট্রেশন আছেও 10, তাহলে প্রিপারেশনটা কোনটার জন্য বেশি সময় দেবো? হয়তো আমরা বিষয়টাকে হালকা করে নিচ্ছি, ঠিক আছে, একই সাথে দুটো হয়ে যাচ্ছে, ইন্টারভিউ মানে ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন মানে ইন্টারভিউ। তাহলে আমি এর মধ্যে কোনটাকে গুরুত্ব দেবো? ওর সাথে কথা বলে, ফোনটা মুর্শিদাবাদ থেকে ফোন করেছিল, রাখার পরে আমি বুঝলাম তাই তো, এইটা তো ভেবে দেখা হয়নি। এখানে আমি একটা কথা বলবো, অবশ্যই বেশি গুরুত্ব দেবো আমি কিন্তু ডেমনস্ট্রেশন। কেন, কিভাবে? ইন্টারভিউটাকে কি তাহলে আমি হালকা করে দেবো? সব কথার উত্তরই কিন্তু আমি আস্তে আস্তে পার্ট করে আসছি। কেন, যে ইন্টারভিউতে আমাকে যে এক্সপার্টরা যারা থাকবেন, ইন্টারভিউয়ার যারা, তারা আমাকে যে প্রশ্নগুলো করবে তার কিন্তু কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। আছে যে আমাকে 10 নম্বর, যেমন তোমার যে রিটেন পরীক্ষাটা দিয়ে আসলে, এসএলএসটি হোক প্রাইমারি টেট হোক, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এসএলএসটির একটা নির্দিষ্ট, আমাদের এডুকেশনের, যেহেতু আমি ছাত্র, আমরা এডুকেশন নিয়ে 3-4 মাস ধরে ক্লাস করেছি, সেখানে কিন্তু আমরা 10টা ইউনিটের প্রশ্ন ছিল। আর যারা টেট কোয়ালিফাই করেছে তাদেরও 5টা টপিক দেওয়া ছিল, সিডিপি, ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল সায়েন্স, এরকম ভাগ করা ছিল। তাকে কিন্তু সেই বিষয়ের মধ্যেই প্রশ্ন করেছি, কিন্তু ভাইবার জন্য, ইন্টারভিউর জন্য কিন্তু আমাদের বলে দেওয়া হয়নি যে আপনাকে এই কটা জিনিস পড়ে আসতে হবে, এখান থেকে আবার প্রশ্ন করা হবে। কারণ আমার নলেজ, আমার জ্ঞান, আমার মেমোরি, তার পরীক্ষা যেটা, সেটা নেওয়া হয়ে গেছে, যে 60 নম্বর এসএলএসটির হয়েছে সেখানে, বা টেটের ক্ষেত্রে 150 নম্বরের যে পরীক্ষা হয়েছে সেখানে হয়ে গেছে। এবারে কিন্তু আমি যে রুমটায় ঢুকবো ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনের জন্য, সেখানে আমার জ্ঞানের মানে যাচাই বাছাই করবার জন্য কিন্তু আমাকে আর ডাকেনি। আর এখানে আগে আর একটা কথা তার আগে বলি, এই ইন্টারভিউটা আমি বেশ কিছু ভিডিও দেখছিলাম বলতে আমাকেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেকে পাঠিয়েছেন, বেশ কিছু জনা, যে স্যার ইন্টারভিউ এই আপনি যা বলছেন এর সাথে তো অনেক ক্ষেত্রে তফাৎ হচ্ছে, এক্সপার্টরা বলছেন, যে বা যারাই এগুলো নিয়ে বলছেন তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, সবাই আপনাদের হেল্প করবার জন্য চেষ্টা করছে, তাদের প্রতি আমার কোনো বৈরিতা নেই। কিন্তু এই যে ইন্টারভিউ, আমি বারবার বলছি এটা ইন্টারভিউ নয়, পার্সোনালিটি টেস্ট। কর্পোরেট ধাঁচের ইন্টারভিউ কিন্তু প্রিপারেশন নিয়ে আমরা কিন্তু যাব না। আমি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বা অন্য কোনো একটি বেসরকারি সংস্থায় জব করবার জন্য আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি না, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই ধাঁচের প্রশ্ন এখানে করবে না। আমরা যারা ইন্টারভিউ দিয়ে এই জায়গায় আজকে এসেছি, একটা শিক্ষকতা খুব সামান্য জ্ঞানেও পেয়েছি, তার চেয়ে অনেক বেশি যোগ্যতা তোমাদের বা আপনাদের আছে। শুধু এটুকু আমি বারবার আপনাদেরকে আমি মেনশন করব, তোমাদের মেনশন করব, কর্পোরেট ধাঁচের কোনো ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে যাবার দরকার নেই। এখানে আমাকে দেখা হবে আমার আচরণটা শিক্ষক সুলভ কিনা। আমি তো আমার উত্তর দিয়ে এসছি, আমি 60-এর মধ্যে 50, 55, 48 যাই পাই না কারণ স্কোর করে এসছি, এবং একাডেমিক আমি এতদিন ধরে পড়াশোনা করে কতটা অর্জন করেছি, পারদর্শিতা আমি দেখিয়েছি, তার মার্কসটা আমার ওখানে যোগ হয়েছে। এখানে আমার শিক্ষক সুলভ মনোভাব ইন্টারভিউটা, সেটা দেখাবে। আর ডেমনস্ট্রেশনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমি যে কাজের জন্য যাচ্ছি, আমাকে যে কাজের জন্য নিয়োগ করা হচ্ছে, একজন শিক্ষক বা শিক্ষিকা, আমি সেই কাজটা কতটা করতে পারি, ফাইনালি এইটার উপরে গুরুত্ব দেবে। ফলে এই কর্পোরেট ধাঁচের ইন্টারভিউ কিন্তু এখানে নয়। এবারে যে বিষয়টার কথা বলবো, যে অনেক ক্ষেত্রে যেটা হয়, ইন্টারভিউটা আপনার প্রথমে ভালো হলো, পার্সোনালিটি টেস্টটা আপনার ভালো হলো, আপনাকে যে কটা প্রশ্ন করলো 5টা, 6টা, 10টা, আপনি খুব সুন্দর উত্তর দিলেন, একদম সব ফুল অ্যান্সার পেলেন। তারপরে আপনাকে বলে একটু পড়িয়ে দেখান, সে বিষয়ে আমি আগে পরে ডেমো ক্লাস 2-3টে দিয়েছি, আমি দায়িত্ব নিয়েছি 10টা অন্তত ডেমো ক্লাস দেবো, আমি দেবো। এবারে
এই ডেমনস্ট্রেশনটা আপনার খারাপ হয়ে গেল, ভালো আশানুরূপ করতে পারলেন না, তাহলে তাহলে কিন্তু আপনার ফলটা খারাপের দিকে যাওয়ার চান্সটা বেশি। না, আমি ভয় দেখানো আমার উদ্দেশ্য না, কারণ আমি কোনো পেইড ব্যাচে প্রমোশন করব না যে এইটা কি করে উন্নতি করবেন তার জন্য আমার এই নম্বরে যোগাযোগ করুন, পেইড ব্যাচে ভর্তি হন। না, আমি কোনো পেইড ব্যাচের প্রমোশন করব না, করি না, যা করবো এইখানেই হবে। তাহলে এই যে ডেমোটা, ইন্টারভিউটা ভালো হলো কিন্তু ডেমোটা আমি ডেমনস্ট্রেশনটা আমি ঠিকঠাক দিতে পারলাম না, তাহলে একবার ভাবুন, আপনি আমার নিয়োগকর্তা, আমাকে জাজ করছেন যে কাজের জন্য, না এ অনেক কিছু জ্ঞান আছে কিন্তু পড়াতেই পারছে না, তাহলে ইনি শিক্ষক শিক্ষিকা হবেন কি করে? তাহলে ইম্পর্টেন্ট কোনটা? এইটা। এমন হলো আমাকে আপনি জিজ্ঞাসা করেছেন যে প্রশ্নগুলো সবগুলো আমি ভালো ভালো উত্তর দিতে পারিনি, কয়েকটি পেরেছি, দুটো একটা আটকে গেছি, একটা সারেন্ডার করেছি, কিন্তু এবার আপনি ঠিক আছে তুমি তাহলে এটা শিখনটা পড়িয়ে দেখাও, একটা দুর্দান্ত ক্লাস আপনি করে দেখালেন বা আমি করে দেখালাম, তখন ইন্টারভিউয়াররা কি ভাববেন? বুঝতে পেরেছেন? আপনি আমার নিয়োগকর্তা, আপনি কি ভাববেন যে না এ দুটো উত্তর দিতে পারেনি ঠিকই কিন্তু এ তো লেখা পরীক্ষায় ভালোই পেয়েছিল, একাডেমিকে ঠিক আছে, দুর্দান্ত পড়াই তো এই মেয়েটি, তাহলে আমার ডেমনস্ট্রেশনের নম্বরটা পজিটিভ যাচ্ছে। কিন্তু আপনি ইন্টারভিউটা ভালো দিলেন, ডেমনস্ট্রেশনটা খারাপ দিলেন, কি দাঁড়ালো? যে নলেজ আছে কিন্তু অ্যাপ্লাই করবার ক্ষমতাটা কম। এই রকম একটা প্রভাব কিন্তু আপনার সম্বন্ধে ধারণা কিন্তু তৈরি হওয়াটাই স্বাভাবিক। আপনি নিজে একবার বিচার করে দেখবেন, আমার কথাটাই শুধু বিশ্বাস করতে হবে সেটা নয়, আমার কথা বেদবাক্য নয়। অর্থাৎ যেহেতু আমাকে নিয়োগ করা হচ্ছে শিক্ষক বা শিক্ষিকার জন্য হিসেবে, ফলে আমার এই ডেমনস্ট্রেশনটা, ক্লাস ডেমনস্ট্রেশন যেটা আছে সেটা এখানে কিন্তু এই জন্য বলছি এইটা বেশি ইম্পর্টেন্ট। ইন্টারভিউটা আগেই বলেছি, ইন্টারভিউটা আমার হাতে নেই, আমি অনেক প্রিপারেশন নিয়ে গেছি, অনেক কিছু জেনে গেছি, উগান্ডার রাজধানী কি, ফিলিপিন্সের প্রধানমন্ত্রীর নাম কি, সব জেনে চলে গেছি, যদিও এইগুলো জানার দরকার নেই, সাপোজ এমনি বললাম, জেনে চলে গেছি আমি। তার মধ্যে থেকে আমাকে প্রশ্নই ধরলো না, আমাকে সাধারণ মানের প্রশ্ন ধরলো। আমি এত জেনে যাওয়ার পর আমার সাধারণ মানের জিনিসটা আমি দেখিনি, যেটা আমি এসএলএসটির আগে বারবার বলেছিলাম, আপনারা একদম কুয়ো খুঁড়তে লেগে গেছেন, পাশের বালতিতে জল আছে সেটা খোঁজ করছেন না, অত ডিপলি যাওয়ার দরকার নেই। স্বাভাবিকভাবেই ইন্টারভিউরার আপনাকে কি প্রশ্ন করবে সেটার উপরে আপনার নিয়ন্ত্রণ কিন্তু নেই। আমি জানি না, আমি এক্ষেত্রে কিন্তু অন্ধকারে আছি। এই যে আমি বলছি, অন্যান্য এক্সপার্টরা বিভিন্ন চ্যানেলে বলছেন এইটা এটা দেখে যাবে, সবই তো অনুমান ভিত্তিক। আমাকে যে প্রশ্নগুলো করেছে সেগুলো আপনাকে করবে এর কি মানে আছে? নির্দিষ্ট যেহেতু কোনো তাদের কাছে লিখিত প্রশ্ন সাধারণত থাকে না, তারা সেই হিসেবে করেন। এইটা আমার খারাপ না হোক সেটা চাইবো, তার জন্য আমরা আলোচনা করব বিভিন্ন ক্লাসে। এইটাকে আমি নিয়ন্ত্রণ না করতে পারলেও আমি কিন্তু ডেমনস্ট্রেশনটাকে নিয়ন্ত্রণ করতে পারি, কারণ এটা তো আমি এই কাজের জন্য নিয়োগপ্রাপ্ত, আমি তো পড়াতে পারি বলে আমি শিক্ষক বা শিক্ষিকা হতে চেয়েছি। আমি এইটাকে ঢাকার, দুর্বলতাকে ঢাকার অন্যতম মাধ্যম হচ্ছে ডেমনস্ট্রেশন। কিভাবে করব সেটা এবার আসছি। তাহলে ডেমনস্ট্রেশনটা এই জন্য গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পেরেছি। তার আগে এই ইন্টারভিউ যারা, আমি আগেই বললাম কর্পোরেট ধাঁচের ইন্টারভিউ যেহেতু এটা নয়, আপনি কিন্তু আপনার ভৌগোলিক এলাকা সম্বন্ধে একটা ধারণা নিয়ে যাবেন, যে জেলায় থাকেন, আগের দিন একটা ক্লাসের ভিডিওতে আমি বলেছি, সেইগুলো কিন্তু আপনি আগের থেকে একটু রেডি হয়ে তবেই যাবেন, একটু জেনে শুনে ভৌগোলিক বিষয়, যেমন আপনার বাড়ি শিলিগুড়ি চত্বর হলো, আচ্ছা জিটিএ কি জিনিস আপনার সাবজেক্টের সাথে কিচ্ছু আসে যায় না, আপনি প্রাইমারির পরীক্ষা দিতে গেছেন অথবা আপনি এসএলএসটির ইন্টারভিউ দিতে গেছেন, জিটিএ কি জিনিস, এর কবে গঠিত হয়েছিল, আপনি শিলিগুড়ি লোক, আপনাকে জিজ্ঞাসা করতেই পারে। আমি নর্থ জোনে ইন্টারভিউ দিতে গেছি, তখন ওই শিলিগুড়ি হিল কাউন্সিল ছিল, প্রশ্ন করে বলেছিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। শিলিগুড়ি মহকুমা পরিষদ কি? সব জেলায় তো জেলা পরিষদ থাকে, কলকাতা বাদে আমাদের রাজ্যের সমস্ত জেলায় জেলা পরিষদ আছে, তাই তো? শিলিগুড়িতে কিন্তু জেলা পরিষদ বলে না, ত্রিস্তরীয় পঞ্চায়েতে প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, সেখানে শুধু শিলিগুড়ি সাব ডিভিশন যেহেতু ওটা নিয়ে, বাকিটা তো হিল কাউন্সিল আলাদা। এইটা হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদ, আমার সাবজেক্টের সাথে কোনো সম্পর্কযুক্ত নয়। প্রশ্নটা করেছিল, মনে আছে এখন আমার, কিন্তু আমি একটু এই পেপার টেপার পড়ার অভ্যেস ছোটবেলা থেকে একটু ছিল, বিষয়টা আমি জানতাম ঘটনাচক্রে, হয়তো উপরালার ইচ্ছা আমি বলতে পেরেছিলাম। এই যে বলছি ভৌগোলিক অবস্থাগুলো একটু জেনে যাবেন, মানে হয়তো আজকের ক্লাসের সাথে বিষয়টা সম্পর্কযুক্ত নয়, কিন্তু আমি বলছি। এবার সবচেয়ে বড় কথা ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে যে টাইমিং, এটা নিয়ে আমাকে বহু প্রশ্ন করছেন অনেকে, স্যার কত সময় দেবে? টাইমিং বড় জোর আপনি 5 মিনিট,
এইটা ম্যাক্সিমাম। প্রথম দিকে যারা যাবে একটু 6-7 মিনিট পাবে, যত আপনার সিরিয়াল যত শেষের দিকে আপনার টাইম কিন্তু কমবে, এটাই নিয়ম। শেষের দিকে 2-3 মিনিটে ছেড়ে দেবে। এইবার যে প্রশ্নটা আসছে, আপনাকে কি করবেন, এই 40 মিনিটের একটি ক্লাস বা 35 মিনিটের একটি ক্লাস আপনি 5 মিনিট বা 3 মিনিটে আনবেন। কিভাবে? তাহলে 40 মিনিটের প্রথম 3 মিনিট যা বলার ছিল সেটা বলে দিলেই হবে না। আপনার স্টার্টিংটা কিন্তু ভালো হওয়া চাই। স্টার্টিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি তথ্য রেখে দিয়েছেন বহু, এই ক্লাসটার সম্বন্ধে আমি অনেক প্রশ্ন করব, আপনাকে অত দূর যেতেই দিল না, এক্সপার্টরা থামিয়ে দিল, ঠিক আছে আসুন বসুন, আপনি কি বলতে পারবেন? তখন স্যার আরেকটু পড়াবো, নিশ্চয়ই শুনবে না। তাহলে এই 40 মিনিটের ক্লাসটা প্রথমত আপনি একটা 8-10 মিনিটের রেডি করতে হবে, 5-7 মিনিটে রেডি করতে হবে ক্লাসটাকে, এবং স্টার্টিংটা খুব আকর্ষণীয় হতে হবে। বারবার বলেছিলাম শুরুতেই হচ্ছে কি বিষয়ে ঢুকছি না, এই যে আগ্রহ তৈরি করা, তার ভূমিকাটা আমি কি করে করছি। আপনি যে সাবজেক্টের হন, আপনি বাংলা একটা গল্প পড়াবেন, আমি এডুকেশনের ছাত্র, আমি এডুকেশনের বাইরে যেয়ে বলছি, তার পটভূমিটা, আপনি ইতিহাস সিপাহী বিদ্রোহ পড়াবেন, তার যে প্রথম 1 মিনিট আপনি বলবেন না, সেটা দেখে ইন্টারভিউরা আপনার ক্লাসটাকে হয় আরো বেশি টেনে নেবেন। দেখি কি বলে, এই ভালো লাগাটা লাগাতে হবে ছাত্রদের, আপনার ক্লাসটা ভালো লাগা, শুরুটা ভালো করতে হবে, সকালটা ভালো হলে দিনটা ভালো, যে একটা কথা আছে না, অর্থাৎ আপনার স্টার্টিংটার উপরে ডিপেন্ড করছে। এই যে আপনি 2 মিনিট পড়াবেন, 3 মিনিট পড়াবেন বা 5 মিনিট পড়াবেন, তার মধ্যেই কিন্তু এক্সপার্টরা বুঝে নেবে হ্যাঁ এর দ্বারা হবে, এই মহিলা পারবেন, এই ছেলেটি পারবে, সত্যি এর ছাত্রদের বোঝানোর দক্ষতা আছে। অর্থাৎ আপনার ইন্টারভিউয়ের প্রভাবটা কিন্তু আপনি মুছে দিলেন। কিন্তু একটা ভালো ইন্টারভিউ দেওয়ার পর আপনি 3-4 মিনিট জাস্ট টপিকে ঢুকতেই পারছেন না, 3 মিনিট ঘুরে দিচ্ছেন, বা কি বলছেন না আপনি বুঝছেন না এক্সপার্টরা বুঝছে, মানে ছাত্ররা বুঝছে, তারাই আপনার ছাত্র বুঝছে, তাহলে কি দাঁড়াবে? ইন্টারভিউ যতই ভালো দিক, আপনার সম্বন্ধে প্রত্যক্ষটা ধারণাটা কি হবে এটা আপনি নিজেই বুঝতে পারছেন। তাহলে এই 2 মিনিট স্টার্টিংটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লাসের স্টার্টিংটা, আমি 2টো ক্লাস করেছি, আরো ক্লাসে আসবো, সেখানে আমি চেষ্টা করব আপনারা যে যে সাবজেক্টের আছেন না কেন স্টার্টিংটাকে আকর্ষণীয় করতেই হবে। কারণ যে বিষয়টা আপনি পড়াচ্ছেন সেটা আপনার নিজের বিষয়, আপনার নিজের বিষয়ে কোনো দুর্বলতা থাকতে পারে না। আপনি যদি দুর্বলতা থাকতেন আপনি এত দূর আসতেন না। একটা সাবজেক্টে আপনি গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করেছেন, আপনি এসএলএসটি বা টেট কোয়ালিফাই করেছেন, যেই সেই ব্যাপার নয়। আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ের সাথে আপনি কম্পিটিশন করে এই জায়গাটায় এসছেন, আপনার সেই ট্যালেন্টটা আছে, সেটাকে কিভাবে প্রকাশ করছেন, এইটা সবচেয়ে বড় ব্যাপার। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেটা আমি অনুসরণ করার চেষ্টা করেছি, সব ক্ষেত্রে পেরেছি তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে আমি ব্যর্থ হয়েছি, তারপরেও বিষয়বস্তুকে বাস্তবসম্মতভাবে উদাহরণ দিয়ে উপস্থাপন করা, এই বাস্তবসম্মত উপস্থাপনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যে সাবজেক্ট, যে বললাম আমরা স্যার আমার সাবজেক্টের সাথে বাস্তবের মিল নেই, একটু খুঁজে দেখুন, কিছু না কিছু বাস্তবসম্মত মিল ছাত্রদের সাথে আপনি বিষয়ের খুঁজে পাবেন। সেটাকে যদি একটু চেষ্টা করি না, প্রথমেই দেখুন ছেলেমেয়েরাও কিন্তু একটু চন্মনে হয়ে ওঠে ক্লাসটা, সেইটা চেষ্টা করার একটু কিন্তু আপনার প্রয়োজন আছে। এইবার এইটাকে উন্নত করবার জন্য এখন থেকে আমার কি করা উচিত? বাড়িতে নিজে পড়ানো শুরু করুন। যারা টিউশন করেন, অনেকেই আছেন করেন, তাদের তো সবচেয়ে প্লাস পয়েন্ট, এখন আপনারা টিউশন ব্যাচটাই ডেমনস্ট্রেশনের জায়গা, একটু ভালো করে পড়ান, আপনি ভালো পড়ান আমি জানি, আরেকটু ভালো, তাদের অনেকেরই বোর্ড আছে, হোয়াইট বোর্ড, এখন তো ব্ল্যাক বোর্ড প্রায় নেই, বোর্ডটাকে ইউজ করতে শিখুন। আপনারা শিখেছেন জানেন, আরো বেশি করে শিখুন। যাদের বোর্ড নেই 3-4 জন মিলে হলে, বা আপনার পাশাপাশি কেউ না থাকলে একা হলেও একটা বোর্ড, এত বড় না হোক আরেকটু ছোট একটা বোর্ড পারলে ম্যানেজ করুন, জোগাড় করুন, কিনুন, এত খরচ করেছেন নিজের জন্য অনেক করেছেন, এটুকু করুন। কারণ যে জিনিস আমি কোনোদিনই ব্যবহার করিনি, আমি বাইক চালানোর খুঁটিনাটি সব জানি কিন্তু প্র্যাকটিক্যাল কোনোদিন চালাইনি, এইটা হচ্ছে গিয়ার, এইটা ক্লাচটা চাপতে হয়, এই করতে হয়, তারপরে শ্যাঁ করে পিক আপ দিলেই চলে, সেই বাইক চালানো আর প্র্যাকটিক্যালি চালানো দুটো এক। আমি বোর্ডের সাথে চকের আমি সম্পর্কটা কোনোদিন শিখিনি, হঠাৎ করে 3 জন এক্সপার্টের সামনে আমি নিজে নিজে প্রচুর এইভাবে যাবো ক্লাসে, এই বলবো, এই সময় বোর্ড ওয়ার্কটা করবো, টিএলএম এর ব্যবহারটা দেখিয়ে দেবো। ভেবেছেন
কোনোদিন আপনি যদি প্র্যাকটিস না করেন হাত কাঁপবে, আপনি যত বড় এক্সপার্ট হোক না কেন। অথবা কোথায় কি লিখতে হবে আপনি গুলিয়ে ফেলবেনই। কোন দিকে তারিখ, কোন দিকে সাবজেক্ট, কোন দিকে আপনি গুলিয়ে ফেলবেন। সীতা লিখতে পিতা লিখে ফেলবেন। আপনার জ্ঞান দক্ষতা আপনাদের কারণই আমার এতটুকু কিন্তু কোনো সন্দেহ নেই। আমি শ্রদ্ধা করি আপনাদের এই যোগ্যতাকে, কিন্তু যেটা বাস্তব আমি আমার অভিজ্ঞতায় মনে করি এটাই হওয়াটা স্বাভাবিক, যে হঠাৎ করে একদিন যদি আমি তাও এক্সপার্টদের সামনে বোর্ডে লিখতে যাই আমি কিন্তু গুলিয়ে ফেলবো। তাহলে বাড়িতে প্র্যাকটিস করুন, আয়নার সামনে নিজে পড়ান, বাড়ির লোকেদের সামনে বসান। আর যারা টিউশন করেন তাদের তো সুবিধা, বাচ্চারা আছে, আপনার স্টুডেন্টরা আছে, তাদের সামনে পড়ান, তাদেরকে বোঝান, মিনিমাইজ করুন, ক্লাসটাকে শুরু করুন। আর যারা কয়েকজন মিলে আছেন তাদের তারও সুবিধা, বন্ধুরা মিলে আমি পড়াচ্ছি, আপনারা বন্ধুরাই তোরা দেখ, তোমরা দেখো, ভুল দুটি ধরো, টপিক বলো। নিজেরা নিজের থেকে এখানে আপনাকে আর কেউ বেশি বাইরের থেকে শেখাতে পারবে না। আমি প্রাণ চক্রবর্তী বা অমুক স্যার তমুক স্যার আপনাকে খুব বেশি কিন্তু শেখানোর কিছু নেই। আপনার যোগ্যতা আছে, জাস্ট আমরা বা আমি যেটুকু করতে পারি আপনাকে একটু পথটা দেখাতে পারি, যে হ্যাঁ তুমি বসে ঠিকই আছে, একটু ডাইনে চাপো, যে ফটোগ্রাফার হয় বলে না একটু ডাইনে চাপো, ঠিক আছে, এটুকু। বসতে আপনি জানেন, পোজটা আপনি দিতে জানেন, কিন্তু ফটোগ্রাফার শুধু এটুকু বলে ঠিক আছে একটু স্মাইল। এই স্মাইল থেকে যেটা আসলো, বারবার বলেছি আমি, পড়ানোর সময় আপনার মুখের এক্সপ্রেশনটা খুব খুব ইম্পর্টেন্ট। এই বাচ্চারা বলো তো, এই যে এইভাবে করে যদি আমি শুরু করি, নিশ্চয়ই কেউ করে না, ওই তুমি বলো তো, না, এই যে রুক্ষ ভাবটা আমার মধ্যে আসবে না, আর হি হি করে হাসতে থাকবো সেটাও তো আসতে পারে না। তাহলে মুখটা আমরা কি আশা করি? একটা ক্লাসে একবার ভাবুন তো, একটা স্যার ম্যাডাম আমাদের যখন পড়াতে এসছে, ছাত্র অবস্থায় তো আমরা সবাই তো ছাত্র, সারা জীবন ছাত্র, তার মুখমণ্ডলটার দেখে যদি আমাদের একটা স্বস্তি আসতো, সেই স্যার বা ম্যাডামের ক্লাস করতে ভালো লাগতো না। আমি আমাদের এডুকেশন ক্লাস করাতে যে হাজারবার আমি ম্যাডামের কথা বলেছি, চন্দ্রলি সান্যাল, যার কাছ থেকে আমি এডুকেশন সবচেয়ে বেশি শিখেছি, শেষ ম্যাম, তিনি যখন ক্লাসে আসতেন ক্লাস ঘরটাটা আলো হয়ে যেত মনে হয়, তিনি যেন একটা প্রদীপ নিয়ে এসছেন ক্লাসে, হাসি মুখটা সর্বদা। ফলে তার পড়াটা শোনার অপেক্ষা অটোমেটিক থাকতে হতো। আমরা এটা আশা করি একজন স্যার ম্যাডামের মুখে একটা হাসি মুখ থাকবে, তিনি গুরু গম্ভীর মানে বিরাট পার্সোনালিটির অধিকারী। এই ভুল ধারণা তো আমরা পার্সোনালিটি পড়ার সময় বুঝে গেছি। ফলে সেই গাম্ভীর্য ভাবটা থাকুক, সেটা আমার ভেতরে থাকুক, আমার আচরণটার মধ্যে এক্সপ্রেশনটা বড় ব্যাপার। অতিরিক্ত হাসি যেমন থাকবে না, কিন্তু একটা হাস্য ভাব থাকবে কিন্তু আমার পড়ানোর সময়। অতিরিক্ত গাম্ভীর্য ভাব চলে আসলে কিন্তু আপনার জন্য সেটা কি হবে, নেগেটিভ হয়ে যাওয়াটা বাধ্য। তাহলে হঠাৎ করে পড়াতে যাব না, নিজের এক্সপ্রেশনটার উপরে খুব গুরুত্ব দেবো। শুরুটা যদি আমার ভালো না হয় তাহলে কিন্তু খুব বাজে হবে। এবার আমি কি করতে পারি, ডেমনস্ট্রেশনটা। এবার যেটা প্রশ্ন, স্যার আমি তাহলে কটা টপিক রেডি করবো? এটা অনেকে কমেন্ট করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, গ্রুপেও লিখছেন কটা টপিক করব। আমার কথা যেটা, আপনি কটা টপিক করবেন সেটা আমি বলে দিতে পারবো না, কিন্তু প্রত্যেকটা টপিক যার যেটা সিলেবাস, আমি বারবার বলেছি 11-12 আমাদের এডুকেশনের সাবজেক্টে যারা আছেন তারা 11-12 4টে সেমিস্টারের সিলেবাসটাকে পুরো একদম সেই অনুযায়ী রেডি হন। এরকম প্রত্যেকে যারা নবম দশম আছেন, তাহলে নবম দশমের আপনার পার্টিকুলার সাবজেক্টের সিলেবাসটা অনুযায়ী রেডি হন। পড়াতে কিন্তু আপনাকে ওই অধ্যায় থেকেই দেবে। আপনি যারা নবম দশমের আপনি লাইফ সায়েন্সের, তাহলে 9 অথবা 10-এর কোনো লাইফ সায়েন্সের টপিকে আপনাকে পড়াতে দেবে, আপনাকে কিন্তু উচ্চতর ক্ষেত্রে কিছু পড়াতে বলবে না। ঠিক আমার সাবজেক্টের প্রত্যেক সাবজেক্টে। এবারে আপনি তার কাঠামোটা যদি আপনি জেনে যান, যেমন অঙ্কের আমরা সূত্র যদি ঠিকঠাক পারি, তাহলে মানগুলো আমাকে বলে দিলে সামেশন এফএক্স বাই এন, আমার সামেশন এফএক্স কত সেটা ওখানে বসাতে পারি, বাই এন কত বসাতে পারি, ইন্টু আই মানে কত আমি বসাতে পেরে আমি কিন্তু ক্যালকুলেশন করে মিন বের করতে পারি। সেই স্ট্রাকচারটা আপনি শিখে যান। অর্থাৎ শুরুটা এইভাবে করব, এই সময় আমি এই রকমভাবে প্রশ্ন করা যায়, এইভাবে আমি ক্লোজ করব। কাঠামোটা যদি আপনার ঠিকঠাক, দক্ষতা, প্রশ্ন করার দক্ষতা নিজে নিজে বাড়ান, উপস্থাপন দক্ষতাগুলো জানলে আপনি যে কোনো জিনিসই পারবেন। আপনি এবার 10টা টপিক রেডি করে গেলেন, আপনাকে ওই 10টা টপিক থেকে জিজ্ঞাসা করলো না, তখন আপনি স্যার আমি এটা পারি না, সে বাচ্চাদের মতন 3টে চকলেট কথা হয়, 6টা যোগ শিখিয়েছি। এবার তাকে যখন জিজ্ঞাসা করা 3টে পাখি আর 3টে পাখি কটা হয়, সে বলছে স্যার আমি চকলেট দিয়ে পারি, পাখি দিয়ে পারি না। তাহলে তো আপনি তো এটা বলতে পারবেন, ডেমনস্ট্রেশনে যে পারবেন না যে স্যার আমি এটা পারি না, আপনাকে পড়াতে হবে কিন্তু আপনি প্রস্তুত হয়ে যাননি। এই মেন্টাল একটা প্রিপারেশন রাখুন। আপনাকে যে বিষয়ে পড়াতে দিক, আমার সাবজেক্টের থেকে দেবে, তার বাইরে আপনাকে দেবে না। আপনি ইতিহাসের আপনাকে বলবে না যে আপনি ফিলোসফি পড়ান, তাহলে আপনার নিজের টপিক আপনি পড়াবেন,
সেই নিজের দক্ষতাগুলো বাড়ান। প্রাথমিক ইন্টারভিউয়ের ক্ষেত্রে, প্রাইমারির ক্ষেত্রে যেটা, এই প্রাইমারি ইন্টারভিউটা আমি মনে করছি এসএলএসটির থেকে বেশি টাফ। আমি ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার কোনো প্রতিষ্ঠান নেই যে আপনাকে ভর্তি করবে এত টাকার বিনিময়ে, ফলে ভয় দেখানোর কোনো বাধ্যবাধকতা আমার কিন্তু নেই। কিন্তু যেটা বাস্তব, কেন এসএলএসটি সহজ তুলনায়, এসএলএসটি আপনাকে নির্দিষ্ট সাবজেক্টের উপরেই ধরবে, আপনার সাবজেক্টে ধরবে। প্রাইমারিতে আপনার কি হবে, এই প্রাইমারিতে যখন আপনি যাচ্ছেন, প্রাইমারিতে আপনার কিন্তু অঙ্ক, ইতিহাস, ভূগোল মানে প্রকৃতি পাঠ, বিজ্ঞান, বাংলা, ইংলিশ সব আছে, আপনাকে যে কোনো টপিক থেকে। এখানে বেসিক্যালি পড়াতে দিলে আপনার সাবজেক্ট কোনটা, আপনি গ্র্যাজুয়েশন কোন সাবজেক্টে করেছেন সেই সাবজেক্টে একটু বিশেষভাবে দেখে যাবেন। সেই বিষয়ে কিন্তু আপনি কোন বিষয়ে, আমি বাংলা অনার্স করে এমএ করেছি, তাহলে প্রাথমিক শিক্ষকতা করতে এসেছেন, সেটার উত্তর আপনি ইন্টারভিউ যেমন দেবেন সেটা আমি পরে বলবো। তাহলে বাংলা ছাত্রদের আপনি ক্লাস 4-এর বাংলা কিভাবে পড়াবেন, অর্থাৎ আপনার সাবজেক্টটার প্রতি যাওয়ার ঝোঁকটা বেশি। তার বাইরেও অর্থাৎ আপনাকে কিন্তু বাংলা, ইতিহাস, অঙ্ক, ইংরাজি যে কোনো বিষয়ের পড়ানোর দক্ষতাটাকেই অর্জন করতে হবে। তাহলে কি করব, স্ট্রাকচার যেটা বললাম, সূত্র তো একটা, আপনি শুধু মান বসাবেন। এই স্ট্রাকচার নিজের দক্ষতাগুলোকে জাস্ট উন্নতি করুন, আর কিচ্ছু না। ডেমনস্ট্রেশনের 10 নম্বর পাওয়াটা সবচেয়ে সহজ, কারণ এটা আমাদের হাতে। ইন্টারভিউ আমাকে কোন প্রশ্ন করবে সেটা আমার হাতে নয়, যেটা শুরুতে বললাম, ডেমনস্ট্রেশনটা আমার হাতে আছে, তাই আমি পারবো। আপনারা পারবেন, ভীত হবেন না, ভয় পাবেন না, খুব ইজিলি শুরু থেকে স্টার্টিংটা একটু ভালো করুন, দেখবেন ইজিলি হবে। ডেমো ক্লাস কেমন হবে আমি 2-3টে দিয়েছি, আরও কিছু ডেমনস্ট্রেশন ক্লাস নিয়ে আমি আসবো। এই ভিডিওটিতে আপনাদের কেমন লাগছে, কোনো মতামত, আমার ত্রুটি সমালোচনা যেগুলো আছে সেগুলো আপনার নির্দ্বিধায় করবেন, আমি মাথা পেতে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।